নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তনের অনুরোধ। মাদুরো এখন নিউ ইয়র্ক বন্দি শিবিরে, মাদক মামলায় বিচার শুরুকাল, দেশে দেশে বিক্ষোভ। সারা দেশে শেষ হলো মনোনয়নপত্র যাচাই বাছাই, আজ থেকে আপিল করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। ভোটাধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচন চায় বিএনপি, তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিলে জামায়াতের উদ্বেগ। আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরুতেই টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। মুস্তাফিজকে আইপিএলে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যু ভারতীয় ক্রিকেট বোর্ড সামনে আনার পর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি নিজেই। যদিও সময় স্বল্পতায় বাংলাদেশের এই দাবি পূরণ সম্ভব হবে কিনা সেটা নিয়ে সংশয় জানিয়েছে ভারতের গণমাধ্যম। ভেনেজুয়েলার মার্কিন অভিযান প্রসঙ্গ। নিজ দেশ থেকে তুলে নেয়ার পর নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। মাদক সংক্রান্ত অপরাধের জন্য আগামীকাল থেকে বিচার শুরু হবে। প্রতিবেশী দেশে অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন রাজনীতিকরা। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে চাপের কাছে নত না হওয়ার কথা জানিয়ে দিয়েছেন ডেলসি রদ্রিগেজ। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নপত্রের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 163টি, আর স্থগিত রয়েছে 2টি আসনের প্রার্থিতা। রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও শনিবারই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন জাতির মধ্যে আশার সঞ্চার করেছে। 2-1 দিনের মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন। এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতার মোহ নয়, গণতন্ত্রের পূর্ণতা আর মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই তার দল দ্রুত নির্বাচন চায়। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্রে ফিরে যেতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। আমাদের এমন কোনো কাজ, রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির বৈঠকে আলোচনা হয় যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কৌশল, ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় এবং দলীয় শৃঙ্খলা বিধানসহ নির্বাচন পরিচালনায় দলের সার্বিক প্রস্তুতি নিয়ে। যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না।
এখন কোনো দল যদি স্বেচ্ছায় বলে যে আমি করবো না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নাই সেখানে আর কি। ভোটারদের ভোটের দিন নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। যেখানে আমরা বিশ্বাস করি এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং এমন সরকার আসবে যারা সত্যি সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে কোনো রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটি এক বিবৃতিতে জানায়, তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করছে কিছু রিটার্নিং কর্মকর্তা। অপ্রয়োজনীয় ও অহেতুক কিছু বিষয় যা আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন বিষয়েও অজুহাত হিসেবে দাঁড় করিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে। একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে দাবি করা হয় বিবৃতিতে। তুচ্ছ অজুহাতে প্রার্থিতা বাতিল করা প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রবিবার রাতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও AK আজাদ, BSRM এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এছাড়াও BGME ও BKME এর সাবেক নেতারা সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেন। ব্যবসায়ী নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে ছিল সর্বস্তরের মানুষের ভিড়। বিএনপির সহযোগী সংগঠনের পাশাপাশি মোনাজাতে শামিল হন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশের বাইরে থেকে এসেও শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে মানুষ। জুবায়ের প্রধানের রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে দাফনের পঞ্চম দিনেও মানুষের উপচে পড়া উপস্থিতি বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সব শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত করতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জিয়া উদ্যানে আগতরা দোয়া ও মোনাজাতে স্মরণ করেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। স্রষ্টার কাছে প্রিয় নেত্রীকে পরপারে ভালো রাখার প্রার্থনা জানান শোকার্ত মানুষেরা। অনেক বেদনার্থ উনি আমাদের মাঝে নাই। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে এসেছি। আমার বিদায়ী মায়ের মতো ওনাকে শ্রদ্ধা করি। উনি গণতন্ত্রের মা। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি যাতে ওরা বুঝে, তাকে চিনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর কবর জিয়ারত করতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা জানান, বেগম জিয়ার আপসহীন চেতনা ধারণ করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বেগম খালেদা জিয়ার আদর্শ এবং নির্দেশনাকে ধারণ করে ওনার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে আলোর পথ উনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমরা সেই পথ ধরে হেঁটে চলেছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই প্রধান করে দেখার যে মানসিকতা, সেটা যেন বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মধ্যে সঞ্চারিত হয়, এই গুণাবলী আমরা তার থেকে শিখতে পারি। উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের সবার নেত্রী হয়ে গিয়েছেন। ওনার আদর্শকে নিয়ে আমরা যদি ওনার পাশে থাকি, তাহলে আমি মনে করি যে সন্তান হিসাবে সেটা আমাদের ঋণ পরিশোধ করা হবে এবং আমাদের দায়িত্ব সম্পন্ন হবে। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে থেকে এসেও কবর জিয়ারতে অংশ নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও দোয়া মোনাজাতে শামিল হন জিয়া উদ্যানে। আমরা ওনাকে হারাইয়া খুব শোকাহত, যে কারণে আমরা মালয়েশিয়া থেকে আমরা চলে আসছি। দেশের ব্যাপারে এবং ইসলামী মূল্যবোধের ব্যাপারে উনি কোনোদিন আপোষ করে নাই এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা যে আমরা ব্যবসা বাণিজ্য করি অন্যান্য দেশের সাথে ঠিক আছে, কিন্তু কারোর প্রভু মাইনে না। জিয়া উদ্যানে আগত শোকার্ত জনতা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তার পরকালীন শান্তি কামনা করেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই বলপূর্বক গুম করা হতো এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে।
রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। কমিশন জানায়, বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে দুমড়ে মুচড়ে দিয়ে গণতন্ত্রের লেবাস পরে মানুষের ওপর কি পৈশাচিক আচরণ করা যেতে পারে সেটার ডকুমেন্টেশন এই রিপোর্ট। জাতি হিসেবে এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। প্রতিবেদনে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ২২% জামায়াত শিবিরের নেতাকর্মী। কমিশন সদস্যরা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজে অনেকগুলো গুমের ক্ষেত্রে সরাসরি নির্দেশদাতা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে গুম ও খুনের ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন, যা আমলেও নেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, জিয়াউল হাসান ছিলেন গুম খুনের মাস্টারমাইন্ড। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সবকিছু প্রমাণ করা হবে বলেও জানান তিনি। তবে আসামির আইনজীবীর দাবি, জিয়াউল হাসানের বিরুদ্ধে ধারণাগত অভিযোগ দেয়া হয়েছে যা দিয়ে মামলা প্রমাণ করা যায় না। বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে এই সভার আয়োজন করে সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট। এ সময় বেগম খালেদা জিয়ার স্মরণে তার রাজনৈতিক জীবনে স্মৃতিচারণ করেন বক্তারা। বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে তার অনন্য ও অসামান্য অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। এছাড়া আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। দলমত সব ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন অপামর জনসাধারণের দেশনেত্রী। আপোষহীন মনোভাব ও কর্মগুণে বেগম খালেদা জিয়া চির অমর হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তারা। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ২০০১ সালের পর আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে জয় পেতে মরিয়া বিএনপি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ আসনটি পুনরুদ্ধারে। জেলার সদর আসনে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকায় লড়াইয়ে থাকবে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। অন্যদিকে মাদক চোরাচালান সহ নানা অপরাধে জর্জরিত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় এলাকায় সন্ত্রাস দমনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীকেই বাছাই করতে চান স্থানীয় ভোটাররা। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার বাসিন্দারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের খবরাখবর রাখেন। ভোটের মৌসুমে সে নির্ভরতা আরও বাড়ছে, আর এতে অপতথ্য আর গুজব ছড়ানোর নতুন সংকট উকি দিচ্ছে। এই নেতা ওই নেতারা মারছে, ওই নেতা ওই নেতারা মারামারি করছে, তার আমরা ফেসবুকে ছাড়ছে, আমরা তো দেখে বলতেছি কারণ মারামারি হয়েছে, ওই জায়গায় মারামারি হয়েছে, দেশের অবস্থা খারাপ। তথ্য প্রযুক্তির ব্যবহারে যেমনি পিছিয়ে নেই এই সদর অঞ্চলের মানুষ, তেমনি দ্রুত নগরায়নের প্রভাব আছে এ জনপদে। নগর পরিকল্পনায় পিছিয়ে আছে সদর উপজেলার এই আসনটি। শহরের বেশিরভাগ এলাকার রাস্তা এতটাই সরু যে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো কঠিন। এছাড়াও আছে ফুটপাত দখলসহ নানা নাগরিক বিড়ম্বনা। বরাবরই এ আসনে জয় ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির। টানা 3 বার জয় পেয়েছে বিএনপি। নাগরিক সমস্যায় জেরবার এ নগরীর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসে জাতির কাছে একটা বার্তা দিয়েছেন। আমরা মনে করি যে এই বার্তা যদি আমাদের জনগণ বুঝতে পারে এবং আমাদের দলীয় নেতা কর্মীদের একটা বোধগম্য হবে যে আমরা কোন দিকে এই বাংলাদেশকে নিয়ে যাব। জোটের কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের অধিকাংশ মানুষের মতামত এই জোটের পক্ষে থাকবে। জোট যেহেতু বর্ধিত হচ্ছে, কাজে জনসমর্থনও বাড়বে, এটা আমরা আশাবাদী।
সীমান্তে ঘেরা 2 উপজেলা কসবা ও আখাউড়ার যোগাযোগ ব্যবস্থাও নাজুক। পণ্য আমদানি রপ্তানির জন্য প্রতিদিন ভারী যানবাহন যাতায়াত করে এসব সড়কে। আবার ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটের বেহাল দশা বঞ্চিত করছে কয়েক লাখ মানুষকে। মাদক আর চোরাচালানের স্বর্গরাজ্য হিসেবেও বিবেচিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসনটি, যেখানে বরাবরই যুক্ত থেকেছেন অতীতের জনপ্রতিনিধিরা, এমন অভিযোগ স্থানীয়দের। এটা তো বর্ডার এলাকায় এখানে মাদকের সাম্রাজ্য চলতেছে, এটার জন্য অন্য কোনো দলের লোক এসে এরকম না করে এটা আমরা চাই। যে ভালো করে তাকে ভোট দেব। যুগের পর যুগ ধরে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া এই অঞ্চলে এবার নতুন আশার আলো জাগাতে চান প্রার্থীরা। আমি অত্র এলাকার সমস্যাগুলো খুব কাছ থেকে আমি দেখেছি। সর্বপ্রথমেই এই যুবকদেরকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে কিভাবে কাউকে হয়তো চাকরির ব্যবস্থা করা হবে, কারোর জন্য চেষ্টা করব যে তাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য। এবং আমরা মাদক মুক্ত আমরা এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের তরুণ সমাজের হাতে কাজ থাকা বা সকল মানুষের মুখে ভাত থাকা, আমাদের স্লোগান এটাই হবে। জেলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ সদর আসনে ভোটার 6 লাখের বেশি, আর ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে এই সংখ্যা প্রায় 4.5 লাখ। ভৌগোলিক অবস্থানের কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সীমান্তবর্তী এই আসনটি গুরুত্বপূর্ণ ভোটারদের কাছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তাদেরকেই বেছে নিতে চান স্থানীয় ভোটাররা, যেখানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন তরুণ ও নতুন ভোটাররা। তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন দেখতে চায় সবাই। আখাউড়া থেকে নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর কাফরুল, মিরপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় মেলে না গ্যাস, পাওয়া যায় মধ্যরাতে। এদিকে হাহাকার চলছে বোতলজাত সিলিন্ডার গ্যাসেরও। বেশি দামেও গ্যাস কিনতে পারছেন না গ্রাহকেরা। এর মধ্যে 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করেছে জ্বালানি দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সেলিম মালিকের রিপোর্ট। পরিবারের জন্য খাবার রান্নায় গ্যাসের চুলা জ্বালানোর বৃথা চেষ্টা করছেন রাজধানীর মগবাজারের বাসিন্দা গৃহিণী সুমা আক্তার। শেষ উপায় গ্রামের মতো মাটির চুলার দ্বারস্থ হয়েছেন তিনি। ভোর 5টা বাজে যদি চলে যায়, ঘুমের থেকে মানুষ ওঠে 5টা বাজে, ফজরের নামাজ পড়তে উঠে, তখন রান্না বান্না শেষ করে, আর তখনই গ্যাস চলে যায়। আর কি খুবই কষ্ট, এত কষ্ট করে আর কি আমরা বাধ্য হয়ে লাকির চুলায় রান্না করতে হয়। গ্যাস সংকট ফ্ল্যাট বাড়িতেও। নিজেরা তো কষ্ট করছেনই, গৃহিণী আয়শার বড় দুশ্চিন্তা ছোট বাচ্চাদের জন্য বাসায় রান্না করা খাবার জোগাড়ে। বাচ্চাদের নিয়ে খুব কষ্টকর হয়ে পড়ছে। আর গ্যাস না থাকায় দেখা গেছে যে হোটেল থেকে যে কিনে নিয়ে আসব সেটাও পসিবল হচ্ছে না এখন আমাদের, কারণ হোটেলগুলো তো সংকট। তো কিভাবে কি করব আমরা? এদিকে এলপিজির চরম সংকটে দোকান থেকে দোকানে ঘুরে ফিরছেন সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা। বোতল হাতে মধুবাগের বাসিন্দা রুহুল মগবাজার চষে বেরিয়ে জোগাড় করতে পারছেন না 1 বোতল গ্যাস। আমার বাসায় যাবতীয় 3 দিন পর্যন্ত গ্যাস নাই, তো এর জন্য আমি সিলিন্ডার নিয়ে প্রথমে মধুবাগ হাতিঝিল থানার সামনে গেছি দোকানে, ওইখানে পাই নাই। তারপর শাসাবাড়ির মাজারের ওইখানে গেছি, ওইখানেও পাই নাই। ওইখান থেকে আমার বলছে যে আপনি এই লোকেশনে আসেন, ওই জায়গায় পাবেন। তো এই জায়গায় এসেও আমি পাইনি। দোকানিরা জানালেন বেশি দামেও গ্যাস দিচ্ছে না কোম্পানিগুলো। আমাদের কাছে কোনো গ্যাসই নাই, কোম্পানি গ্যাস দিতে পারছে না, এজন্য আমরা কাস্টমারকে গ্যাস দিতে পারতেছি না। কবে আসবে এটা বলতে পারতেছি না, বেশি দাম দিলেও দেয় না। এমন বাস্তবতায় আরও 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এর বেশি দামে কেউ গ্যাস বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। এটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করার চেষ্টা করি এবং ভোক্তা অধিকারকে ব্যবহার করার চেষ্টা করি, এবং যেটা বললাম যে ভোক্তা অধিকার ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন, এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের সংকট উত্তরণে জরুরি সমন্বিত উদ্যোগ। দেশীয় অনুসন্ধানের যে কাজ এটা অব্যাহত রাখতে হবে, একই সাথে
আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোকেও নিয়ে আসতে হবে, যাতে তারা বিনিয়োগ করে সাগরে এবং স্থলভাগে বিনিয়োগ করে নতুন গ্যাস আবিষ্কার করতে পারে। একই সাথে বাংলাদেশের নিজস্ব মজুদ যেটা আছে সেটা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে এখান থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাস সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সৌদি আরবের জেদ্দায় হারাজ শয়ারি বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর মাসনা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন। বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম মিয়া, শামসুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠানে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বাহরাইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইন বিএনপির উদ্যোগে জানাজায় ইমামতি করেন কানু মসজিদের ইমাম ও খতিব শেখ সাহেব এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম মাওলানা নজরুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। অনুষ্ঠানে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মুইজ চৌধুরী, বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সহ অন্যরা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট। ভেন্যু পরিবর্তনের ইস্যু মাথায় নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 15 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি বিপিএলে সেঞ্চুরি করা শান্তর, বাদ পড়েছেন জাকের আলী। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। এছাড়া বল হাতে 2 ম্যাচে ভালো করেছেন রিপন মণ্ডল, দুর্দান্ত করছেন আলিস ইসলামও। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর রাখছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি। সেজন্য সময় রয়েছে 31 জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। আগামী 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। তবে ভারতে মাঠে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তনের অনুরোধ। মাদুরো এখন নিউ ইয়র্ক বন্দি শিবিরে, মাদক মামলায় বিচার শুরুকাল, দেশে দেশে বিক্ষোভ। সারা দেশে শেষ হলো মনোনয়নপত্র যাচাই বাছাই, আজ থেকে আপিল করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। ভোটাধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচন চায় বিএনপি, তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিলে জামায়াতের উদ্বেগ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।